তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। সময় 1757 সাল, 10ই জুন থেকে 21শে জুনের মধ্যে যে কোনো একদিন। স্থান লুৎফুন্নেসার কক্ষ। চরিত্রবৃন্দ মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে ঘসেটি, লুৎফা, আমিনা, সিরাজ, পরিচারিকা। নবাব জননী আমিনা বেগম ও লুৎফুন্নেসা উপবিষ্টা। ঘসেটি বেগমের প্রবেশ। ঘসেটি: বড় সুখে আছো রাজমাতা আমিনা বেগম। লুৎফা: আসুন খালা আম্মা। সালাম করল। ঘসেটি: বেঁচে থাকো, সুখী এবং সৌভাগ্যবতী হও, এমন দোয়া করলে সেটা আমার পক্ষে অভিশাপ হয়ে দাঁড়াবে, তাই সে দোয়া করতে পারলুম না। আমিনা: ছি বড় আপা, এসো কাছে এসে বসো। ঘসেটি: বসতে আসেনি, দেখতে এলাম কত সুখে আছো তুমি। পুত্র নবাব, পুত্রবধূ নবাব বেগম, পৌত্রী শাহজাদি। আমিনা: সিরাজ তোমারও তো পুত্র, তুমিও তো কোলে পিঠে করে মানুষ করেছ। ঘসেটি: অদৃষ্টের পরিহাস, তাই ভুল করেছিলাম। যদি জানতাম বড় হয়ে সে একদিন আমার সৌভাগ্যের অন্তরায় হবে, যদি জানতাম অহরহ সে আমার দুশ্চিন্তার একমাত্র কারণ হয়ে দাঁড়াবে, জীবনের সমস্ত সুখ শান্তি সে গ্রাস করবে রাহুর মতো, তাহলে দুধের শিশু সিরাজকে প্রাসাদ চত্বরে আছড়ে মেরে ফেলতে কিছুমাত্র দ্বিধা করতাম না। লুৎফা: আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি, মায়ের মতোই শ্রদ্ধা করি। ঘসেটি: থাক, যে সত্যিকার মা তার মহলেই তো চাঁদের হাট বসিয়েছ, আমাকে আবার পরিহাস করা কেন? দরিদ্র নারী আমি, নিজের সামান্য বিত্তের অধিকারিণী হয়ে এক কোণে পড়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু মহাপরাক্রমশালী নবাব সে অধিকারটুকু আমাকে দিলেন না। আমিনা: কি হয়েছে তোমার? পুত্রবধূর সামনে এরকম রূঢ় ব্যবহার করছো কেন? ঘসেটি: কে পুত্র আর কে পুত্রবধূ? সিরাজ আমার কেউ নয়। সিরাজ বাংলার নবাব, আমি তার প্রজা। ক্ষমতার অহংকারে উন্মত্ত না হলে আমার সম্পত্তিতে হস্তক্ষেপ করতে সে সাহস করতো না। মতিঝিল থেকে আমাকে সে তাড়িয়ে দিতে পারতো না। লুৎফা: শুনেছি আপনার কাছ থেকে কিছু টাকা তিনি ধার নিয়েছেন। কলকাতা অভিযানের সময়ে টাকার প্রয়োজন হয়েছিল তাই, কিন্তু গোলমাল মিটে গেলে সে টাকা তো আবার আপনি ফেরত পাবেন। ঘসেটি: নবাব টাকা ফেরত দেবেন? লুৎফা: কেন দেবেন না? তাছাড়া সে টাকা তো তিনি ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করেননি, দেশের জন্যে। ঘসেটি: থাম, লম্বা লম্বা বক্তৃতা করো না। সিরাজের বক্তৃতা তবু সহ্য হয়, তাকে বুকে পিঠে করে মানুষ করেছে, কিন্তু তোমার মুখে বড় বড় বুলি শুনলে গায়ে যেন জ্বালা ধরে যায়। আমিনা: সিরাজ তোমার কোনো ক্ষতি করেনি বড় আপা। ঘসেটি: তার নবাব হওয়াটাই তো আমার মস্ত ক্ষতি। আমিনা: নবাবই সে কারো কাছ থেকে কেড়ে নেয়নি, ভূতপূর্ব নবাবই তাকে সিংহাসন দিয়ে গেছেন। ঘসেটি: বৃদ্ধ নবাবকে ছলনায় ভুলিয়ে তোমরা সিংহাসন দখল করেছ। আমিনা: আমরা? ঘসেটি: ভাবছ যে বিস্মিত হবার ভঙ্গি করলেই আমি তোমাকে বিশ্বাস করব? কেমন, তোমাকে আমি চিনি, তুমি কম সাপিনী নও। আমিনা: তুমি অনর্থক বিষ উদ্গার করছো বড় আপা, তোমার এই ব্যবহারের অর্থ আমি কিছুই বুঝতে পারছি না। ঘসেটি: বুঝবে, সেদিন আসছে, আর বেশি দিন এমন সুখে তোমার ছেলেকে নবাবি করতে হবে না। সিরাজের প্রবেশ। সিরাজ: সিরাজদৌল্লা একটি দিনের জন্যও সুখে নবাবি করেনি খালাম্মা। ঘসেটি: এসেছো শয়তান, ধাওয়া করেছো আমার পিছু। সিরাজ: আপনার সঙ্গে প্রয়োজন আছে। ঘসেটি: কিন্তু তোমার সঙ্গে আমার কোনো প্রয়োজন নেই। সিরাজ: আমার প্রয়োজন আপনার সম্মতির অপেক্ষা রাখছে না খালা আম্মা। ঘসেটি: তাই বুঝি? সেনাপতি পাঠিয়ে আমাকে সংবাদ দিয়েছ যে তোমার আরও কিছু টাকার দরকার। সিরাজ:
খবর আপনার অজানা থাকার কথা নয়। ঘসেটি: অর্থাৎ? সিরাজ: অর্থাৎ আমি জানি যে বাংলার ভাগ্য নিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার সমস্ত খবরই আপনি রাখেন। আর স্পষ্ট করে শুনতে চান? আমি জানি যে সিরাজের বিরুদ্ধে আপনার আক্রোশের কারণ আপনার সম্পত্তিতে সে হস্তক্ষেপ করেছে বলে নয়, রাজনৈতিক প্রাধান্য লাভের আশায় আপনি উন্মাদ। আমি অনুরোধ করছি আপনার সঙ্গে আমাকে যেন কোনো প্রকারে দুর্ব্যবহার করতে বাধ্য করা না হয়। ঘসেটি: তুমি আমাকে ভয় দেখাচ্ছ? সিরাজ: আপনাকে আমি সাবধান করে দিচ্ছি। ঘসেটি: তোমার এই চোখ রাঙাবার স্পর্ধা বেশি দিন থাকবে না নবাব। আমিও তোমাকে সাবধান করে দিচ্ছি। সিরাজ: আমার ভবিষ্যৎ ভেবে আপনি উৎকণ্ঠিত হবেন না খালা আম্মা। আপনার নিজের সম্বন্ধেই আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি। নবাবের মাতৃস্থানীয় হয়ে তার শত্রুদের সঙ্গে আপনার যোগাযোগ রাখা বাঞ্ছনীয় নয়। অন্তত আমি আপনাকে সে দুর্নামের হাত থেকে রক্ষা করতে চাই। ঘসেটি: তোমার মতলব বুঝতে পারছি না। সিরাজ: রাষ্ট্রের অভ্যন্তরীণ গোলযোগের সময় কোনো ক্ষমতাভিলাষী স্বার্থপরায়ণ নারীর পক্ষে রাজনীতির সঙ্গে যোগাযোগ রাখা দেশের পক্ষে অকল্যাণকর। আমি তাই আপনার গতিবিধির ওপর লক্ষ্য রাখবার ব্যবস্থা করেছি। আমার প্রাসাদে আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না, তবে লক্ষ্য রাখা হবে যাতে দেশের বর্তমান অশান্তি দূর হবার আগে বাইরের কারোর সঙ্গে আপনি কোনো যোগাযোগ রাখতে না পারেন। ঘসেটি ক্ষিপ্ত: ওর অর্থ আমি বুঝি মহামান্য নবাব। দ্রুত আমিনার দিকে এগিয়ে এসে: শুনলে তো রাজমাতা, আমাকে বন্দিনী করে রাখা হলো। এইবার বলো তো, আমি তার মা, সে আমার পুত্র, তাই না? হা হা হা। অসহায় ক্রোধে কাঁপতে কাঁপতে বেরিয়ে গেলেন। আমিনা: এসব লক্ষণ ভালো নয়। উঠে দরজার দিকে এগোতে এগোতে: বড় আপা, শুনে যাও, বড় আপা। বেরিয়ে গেলেন। লুৎফা: খালা আম্মা বড় বেশি অপমান বোধ করেছেন। ওর সঙ্গে এমন ব্যবহার করাটা হয়তো উচিত হয়নি। সিরাজ: আমার ব্যবহারে সবাই অপমান বোধ করছেন লুৎফা, শুধু অপমান নেই আমার। লুৎফা: ও কথা কেন বলছেন জাহাপনা? সিরাজ: তুমিও অন্ধ হলে আর কার কাছে আমি আশ্রয় পাবো বলো তো লুৎফা? দেখতে পাচ্ছ না, শুধু অপমান নয়, আমাকে ধ্বংস করবার আয়োজনে সবাই কীরকম মেতে উঠেছে। লুৎফা: কিন্তু খালা আম্মা। সিরাজ: আমাকে ক্ষমতাচ্যুত করতে পারলে খালা আম্মা খুশি হবেন সবচেয়ে বেশি। অতটা লুৎফা: অতটা বিশ্বাস করা কঠিন, তবে ওর মন আপনার উপরে যথেষ্ট বিষিয়ে উঠেছে তা ঠিক, কিন্তু। সিরাজ: থামলে কেন, বলো। লুৎফা: বলাটা বোধহয় ঠিক হবে না। সিরাজ: বলো। লুৎফা: বিধবা মেয়ে মানুষ, ওর সম্পত্তিতে বারবার এমন হস্তক্ষেপ করতে থাকলে ভরসা নষ্ট হবারই কথা। সিরাজ: লুৎফা, তুমি আমার বিচার করতে বসলে করো, আমি আপত্তি করব না। দাদু মরবার পর থেকে এই মাসের ভেতরে আমি এত বদলে গেছি যে আমার নিকটতম তুমিও তা বুঝতে পারবে না। লুৎফা: জাহাপনা। সিরাজ: মনে পড়ে লুৎফা, দাদুর মৃত্যুশয্যায় আমি কসম খেয়েছিলাম শরাব স্পর্শ করব না। আমি তা করিনি। তুমিও জানো লুৎফা, আমি তা করিনি। লুৎফা: আমি ওসব কোনো কথাই তুলছি না জাহাপনা। সিরাজ: আমি জানি, সেজন্যই বলছি সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করো। লুৎফা: আমি আপনার বিরুদ্ধে অভিযোগ আনবার জন্যে কোনো কথা বলিনি জাহাপনা। খালা আম্মা রাগে প্রায় কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন, তাই। সিরাজ: তাই? তোমার মনে হলো ওর টাকা পয়সায় হাত দিয়েছি বলেই উনি আমার উপর অতখানি বিরক্ত হয়েছেন? কিন্তু তুমি জানো না কতখানি উৎসাহ নিয়ে উনি অজস্র অর্থ ব্যয় করেছেন শওকত জংয়ের কামিয়াবির জন্য। শুধু শওকত জং কেন, আমার শত্রুদের শক্তি বৃদ্ধির জন্য ওর দান কম নয়। লুৎফা: আমি মাপ চাইছি জাহাপনা, আমার অন্যায় হয়েছে। সিরাজ: লুৎফা, এত দেয়াল কেন বলো তো? লুৎফা: দেয়াল? কোথায় দেয়াল জাহাপনা? সিরাজ: আমার চারপাশে লুৎফা, আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড়, উজির অমাত্য সেনাপতিদের, এবং আমার মাঝখানে দেয়াল।
দেশের নিশ্চিত শাসন ব্যবস্থা এবং আমার মাঝখানে দেয়াল, খালা আম্মা আর আমার মাঝখানে, আমার চিন্তা আর কাজের মাঝখানে, আমার স্বপ্ন আর বাস্তবের মাঝখানে, আমার অদৃষ্ট আর কল্যাণের মাঝখানে শুধু দেয়াল আর দেয়াল। লুৎফা, যাবো না। সিরাজ, আমি এর কোনোটি ডিঙিয়ে যাচ্ছি, কোনোটি ভেঙে ফেলছি, কিন্তু তবু তো দেয়ালের শেষ হচ্ছে না লুৎফা। লুৎফা, আপনি ক্লান্ত হয়েছেন যাবো না। সিরাজ, মসনদে বসবার পর থেকে প্রতিটি মুহূর্ত যেন দুপায়ের 10 আঙুলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছি। ক্লান্তি আসাটা কিছু অস্বাভাবিক নয়, সমস্ত প্রাণ শক্তি যেন নিস্তেজ হয়ে পড়ছে লুৎফা। লুৎফা, সমস্ত দুশ্চিন্তা বাদ দিয়ে আমার কাছে 2-1 দিন বিশ্রাম করুন। সিরাজ, কবে যে দুদণ্ড বিশ্রাম পাবো তার ঠিক নেই, আবার তো যুদ্ধে যেতে হচ্ছে। লুৎফা, সে কি? সিরাজ, আমার বিরুদ্ধে কোম্পানির ইংরেজদের আয়োজন সম্পূর্ণ। আমি এগিয়ে গিয়ে বাধা না দিলে তারা সরাসরি রাজধানী আক্রমণ করবে। লুৎফা, ইংরেজদের সঙ্গে তো আপনার মিটমাট হয়ে গেল। সিরাজ, হ্যাঁ, আলীনগরের সন্ধি, কিন্তু সে সন্ধির মর্যাদা 1 মাস না যেতেই তারা ধুলোয় লুটিয়ে দিয়েছে। লুৎফা, কজন বিদেশি বেনিয়ার এত স্পর্ধা কি করে সম্ভব? সিরাজ, ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব লুৎফা। শুধু একটা জিনিস বুঝে উঠতে পারিনি, ধর্মের নামে ওয়াদা করে মানুষ তা খেলাপ করে কি করে? নিজের স্বার্থ কি এতই বড়? লুৎফা, কোনো প্রতিকার করতে পারেননি জাহাপনা? সিরাজ, পারিনি। চেয়েছি, চেষ্টাও করেছি, কিন্তু শেষ পর্যন্ত ভরসা পাইনি। রাজবল্লভ জগৎ শেঠকে কয়েদ করলে, মির্জাফরকে ফাঁসি দিলে হয়তো প্রতিকার হতো, কিন্তু সেনাবাহিনী তা বরদাস্ত করতো কিনা কে জানে। লুৎফা, থাক ওসব কথা, আজ আপনি বিশ্রাম করুন। সিরাজ, আর কাল সকালেই দেশের পথে ঘাটে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়বে যুদ্ধের আয়োজন ফেলে রেখে হারেমের কয়েকশো বেগমের সঙ্গে নবাবের উদ্দাম রাসলীলার কাহিনী। লুৎফা, মহলে বেগমের তো সত্যিই কোনো অভাব নেই। সিরাজ, ঠাট্টা করছো লুৎফা? তুমি তো জানোই মরহুম শওকত জংয়ের বিশাল হারেম বাধ্য হয়েই আমাকে প্রতিপালন করতে হচ্ছে। লুৎফা, সে যাক, আজ আপনার বিশ্রাম। শুধু আমার কাছে থাকবেন আপনি, শুধু আমরা দুজন। সিরাজ, অনেক সময় সত্যি তা ভেবেছি লুৎফা, তোমার খুব কাছাকাছি বহুদিন আসতে পারিনি। আমাদের মাঝখানে একটি রাজত্বের দেয়াল। মাঝে মাঝে ভেবেছি এ বাধা যদি দূর হয়ে যেত, নিশ্চিত সাধারণ গৃহস্থের ছোট্ট সাজানো সংসার আমরা পেতাম। পরিচারিকার প্রবেশ। পরিচারিকা, বেগম সাহেবা। লুৎফা, তার দিকে এগিয়ে আসতে আসতে, জাহাপনা এখন বিশ্রাম করছেন, যাও। পরিচারিকা, সেনাপতি মোহনলালের কাছ থেকে খবর এসেছে, পেছোতে লাগলো। লুৎফা, না। পরিচারিকার প্রস্থান। সিরাজ, এগিয়ে আসতে আসতে, মোহনলালের জরুরি খবরটা শুনতে দাও লুৎফা। লুৎফা সিরাজের গতিরোধ করল। লুৎফা আবেগ জড়িত কণ্ঠে, না। সিরাজ থামল ক্ষণকালের জন্যে। লুৎফার দিকে মেলে রাখা নীরব দৃষ্টি ধীরে ধীরে স্নেহসিক্ত হয়ে উঠল, কিন্তু পর মুহূর্তেই লুৎফার প্রসারিত বাহু ধীরে ধীরে সরিয়ে দিয়ে বের হয়ে গেল। লুৎফা চেয়ে রইল সিরাজের চলে যাওয়া পথের দিকে। 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ওর 2 গাল বেয়ে। দৃশ্যান্তর।